সরকারি হিসাব অনুযায়ী মার্চের 15 থেকে এখন পর্যন্ত, মানে আজকে পর্যন্ত হাম এবং হামের উপসর্গ নিয়ে কিন্তু প্রায় 400 জন শিশু মারা গেছে। হ্যাঁ, রাজশাহী মেডিকেল কলেজে 11ই মার্চ থেকে 22 মার্চের মধ্যে মাত্র 12 দিনে 33 জন শিশুর মৃত্যু হয়েছিল। মার্চ থেকে এই পর্যন্ত ময়মনসিংহে 27টি শিশু মারা যায়। একই সময়ে রাজশাহীতে 12টি শিশু মারা যায়। একই সময়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রায় 500 শিশু হাম নিয়ে ভর্তি হয় এবং এদের মধ্যে 19 জন শিশু মারা যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এপ্রিল মাসের প্রথম 20 দিনে হামের উপসর্গ নিয়ে 26টি শিশুর মৃত্যু হয়েছে। 5 মে পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত বা হামের লক্ষণ নিয়ে মোট 25 জন শিশুর মৃত্যু হয়েছে। মে মাসের 4 তারিখে দেশে একদিনে 17 জন শিশু মারা গেছে। এটা একদিনে সর্বোচ্চ মৃত্যু। তো এখন আমি আপনাদের শুধুমাত্র কয়েকটি হাসপাতালের কথা বললাম, কয়েকটি হাসপাতালের কথা জানালাম। রানা বলেছে যে 350-এর উপরে, আমি বলছি 400। কেন বলছি সেটাও বলছি একটু। তো কয়েকটি হাসপাতাল, সবগুলোর কথা বললাম না, অনেক লম্বা লিস্ট হয়ে যাবে। যেটা থেকে আপনারা আন্দাজ করতে পারবেন সেটা হলো যে সরকারি হিসাব মতে মার্চের 15 থেকে এপ্রিলের 13 তারিখ পর্যন্ত মোট রোগীর সংখ্যা ছিল 17,000। এখন কত জানেন? 43,000-এর কাছাকাছি। কি দ্রুত গতিতে সংক্রমণ বাড়ছে দেখেছেন? এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত দেশের 64 জেলার মধ্যে 56টিতেই সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়। আমি শিওর এখন সব জেলাতেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে বাংলাদেশে হাম মহামারী আকার ধারণ করতে পারে, কিন্তু আমাদের সরকার বলছে মহামারী ঘোষণা করার মতো পরিস্থিতি নাকি এখনো হয়নি। সরকারি হাসপাতালগুলোর শিশু ওয়ার্ডগুলোতে আপনারা জানেন যে প্রত্যেকটা হাসপাতালে একটা শিশু ওয়ার্ড থাকে, সেখানে অল্প কিছু সংখ্যক বেডই থাকে। হ্যাঁ, শিশু ওয়ার্ডগুলোতে অগণিত ছোট ছোট পাখিরা মৃত্যুর সাথে লড়ছে। সকালে হাসি মুখে যে বাচ্চা খেলনা দিয়ে খেলেছে, বিকালে সে বাচ্চাটি চলে গেছে না ফেরার দেশে। দর্শক, বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে 70টি শয্যা রয়েছে। এর বিপরীতে ভর্তি রয়েছে 450 জন শিশুর বেশি। বান্দরবনের আলীকদমে 31 শয্যার একটি হাসপাতাল রয়েছে, মানে 31 শয্যা হলো সবার জন্য, কিন্তু শুধুমাত্র হামের উপসর্গ নিয়ে সেখানে 70 জন শিশু ভর্তি হয়েছে। কক্সবাজার জেলা সদর হাসপাতালে 1 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত 108 জন শিশু ভর্তি হয়েছে। 31 মার্চ পর্যন্ত ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম নিয়ে 500 জন শিশু ভর্তি হয়েছে। হাসপাতালগুলোতে এত শিশুকে একসাথে সেবা দেবার প্রস্তুতি নেই, এবং সেটা খুবই আন্ডারস্ট্যান্ডেবল। কেননা আমাদের হেলথ সিস্টেম যতটা এখন উন্নত হয়েছে, আমরা কখনো এ ধরনের বিপদে পড়তে পারি এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। সে কারণে একটা নির্দিষ্ট ছোট সংখ্যক ওয়ার্ডে কিছু শিশুদের জন্য বেড রয়েছে। হ্যাঁ, তো এই কারণে কি হয়েছে যে যেহেতু ওভারওয়েলমিং হচ্ছে, এক বিছানায় 3-4 জন শিশুকে রাখা হচ্ছে, ওয়ার্ডের মেঝে ও বারান্দায় তাদের রাখা হচ্ছে, লিফটের দরজার কাছে তাদের রাখা হচ্ছে, অপরিষ্কার বাথরুমের পাশে রাখা হচ্ছে। এরপরেও সামলানো যাচ্ছে না। মা বাবারা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন। চিকিৎসক এবং নার্স বা সেবিকারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। এর সাথে আছে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও কিটের সংকট, এবং আমরা জেনেছি যে শুধু যে হামের টিকা তা নয়, বাচ্চারা ভিটামিন এও পায়নি। 11 বছর পর সন্তান পেয়ে সেই সন্তানের লাশ নিয়ে ফিরছেন বাবা, যমজ সন্তানদের মৃতদেহ নিয়ে ফিরছেন বাবা মা, যমজদের 2 জনের একজনকে নিয়ে বাবা মা বাড়ি যাচ্ছেন। অনেক ঘটনা, মানে আমি কয়েকটা মাত্র আপনাদের ছবি এখানে দেখালাম, আমি কত দেখাবো। হ্যাঁ, তো
আপনারা দেখুন, দশ মাস 10 দিন পেটে ধরে রাখার পর নাড়ি ছেঁড়া শরীরের অংশকে প্রাণহীন অবস্থায় নিয়ে ফিরছেন মা। ইউনিসেফের তথ্য অনুযায়ী 70,000-এর শিশু 2024-25 সালে কোনো টিকাই পায়নি। একেবারে একটা টিকাও পায়নি 4 লাখ শিশু। দর্শক, আমি এর আগে আপনাদের সাথে বিশদভাবে আলোচনা করেছিলাম ফিনিক্স মেমোর একটা প্রোগ্রামে, যে কোনো রকম বিকল্প ব্যবস্থা ছাড়া কয়েক দশক ধরে চলে আসা একটি স্বাস্থ্য কাঠামো বন্ধ করে দেওয়া হয়েছিল। ডক্টর ইউনূস ক্ষমতায় এসে পঞ্চম স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচি বা HPNSP বাতিল করে দেন। ফলে সারা দেশের সাধারণের জন্য স্বাস্থ্যসেবা স্বাস্থ্য কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়ে। এক সেকেন্ড। শুধুমাত্র স্বাস্থ্য কাঠামো সকলের জন্য ভেঙে পড়েছিল, কিন্তু আমরা যদি, যেহেতু হাম নিয়ে কথা বলছি, আমরা যদি শুধু শিশুদের কথা চিন্তা করি, এমনকি কোভিডকালীন সময়েও দর্শক আপনারা জানেন যে আমাদের টিকার কাভারেজ ছিল 86%-এরও বেশি, এবং ইন জেনারেল আমাদের টিকার কাভারেজ 90%-এর আশেপাশে থাকে, কখনো 100%-এরও বেশি হয়। কিন্তু 2025 সালে এই টিকার হার কমে 59% চলে আসে। HPNSP বাতিলের সাথে সাথে প্রকিউরমেন্ট পলিসি পরিবর্তন হয়, সেটাও এই টিকা না পাওয়ার কারণের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইউনিসেফের ভারপ্রাপ্ত বাংলাদেশের প্রতিনিধি জানিয়েছেন 2025 সালে অন্তর্বর্তী সরকার 25% টিকা ওপেন টেন্ডার পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত নেয়। ইউনিসেফ এই সিদ্ধান্তের বিপরীতে অত্যন্ত আশঙ্কা প্রকাশ করে, এবং এই প্রক্রিয়া তারা বাংলাদেশ তখনকার অন্তর্বর্তী সরকারকে জানায়, ইউনিস সরকারকে জানায় যে এই প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ, এবং তারা এটা বলে বারবার সতর্ক করে যে আপনারা এখানে যে এই প্রসেসে প্লিজ যাবেন না। কিন্তু সেই পরামর্শ উপেক্ষা করে ওপেন টেন্ডার পদ্ধতিতে আগানোর সিদ্ধান্ত বহাল রাখে ইউনুস এবং তার গং। দর্শক, ইউনিসেফের উদ্বেগ সঠিক ছিল। এই সিদ্ধান্তের ফলে টিকা সংগ্রহে সাংঘাতিক বিলম্ব ঘটে। তবে ইউনিসেফ, আপনারা জানেন, সারা দুনিয়াব্যাপী বাচ্চাদের নিয়ে কাজ করে। ইউনিসেফের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তাছাড়া বাংলাদেশ সবসময় বিভিন্ন চাইল্ড হেলথের বিভিন্ন জায়গায় একটা সাকসেস স্টোরি। ইউনিসেফের একটা স্পেশাল একটা ফোকাস আছে এই যে মোমেন্টামটা যাতে রোলিং করে। তো ইউনিসেফ কি করেছে, ডক্টর ইউনুসের এই সিদ্ধান্ত থেকে না সরে আসার অবস্থা দেখে তারা টিকা ক্রয়টা যেন এক্সিলারেটেড হয়, তাড়াতাড়ি হয়, এই কারণে তারা আগাম অর্থায়নের ব্যবস্থা করে। কিন্তু দেখুন দর্শক, ডক্টর ইউনুসের তো অযোগ্যতা আমাদের আর বারবার কত যে বলবো, এতই অযোগ্য তার পুরো তার গং, যে এই অর্থ ছাড় তারা সময় মতো করতে পারেনি, এবং ওপেন টেন্ডারের মাধ্যমে তারা টিকাও সংগ্রহ করতে পারেনি। তো দর্শক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দাবি করেছেন প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি হতে পারে, এবং সরকার প্রকৃত তথ্য গোপন করছে। তবে ইন্টারেস্টিংলি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করে বলেছে মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানোর কোনো প্রশ্নই আসে না। আমাদের মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখে লাভ কি? দর্শক, লাভ হলো ইউনুসের অপকর্ম ঢাকা, নিজেদের বিএনপি সরকারের অব্যবস্থাপনা সামনে না আসতে দেওয়া। খুব অবাক হয়ে লক্ষ্য করবেন, শহরের তুলনায় গ্রামের দিকে এই মৃত্যুগুলো ঘটছে। খুব অবাক হয়ে লক্ষ্য করবেন, নিম্নবিত্ত পরিবারের গুলোতে, শহরের বস্তিগুলোতে যারা বসবাস করে সেই মানুষগুলোর পরিবারে এই বাচ্চারা মারা যাচ্ছে। এর কারণ কি দর্শক? এর কারণ একটাই, কারণ হলো এই জনগোষ্ঠী সরকারি সেবার উপর নির্ভরশীল। শহুরে মানুষ, উচ্চবিত্ত এবং মধ্যবিত্তরা প্রাইভেট হাসপাতাল থেকে এই টিকা গ্রহণ করে, অতএব তাদের জন্য কিন্তু টিকার সমস্যা হয়নি। হ্যাঁ,
ঢাকা শহরে এখন অনেক ধরনের আন্দোলন হচ্ছে, অথচ দেখেন গত 2.5 মাস ধরে প্রতিদিন 10-12 জন করে শিশু মারা যাচ্ছে। এই মৃত্যু ঢাকা শহরের কাউকে এফেক্ট করছে না। আমি বলছি না তাদের বাচ্চা মারা যাচ্ছে না, আমি সে কথা একেবারেই বলছি না। প্রতিটি বাচ্চাই আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য কি আমরা সেটা বুঝি, কিন্তু ওনারা গরিবের বাচ্চা মারা যাচ্ছে, বস্তির বাচ্চা মারা যাচ্ছে, গ্রামের বাচ্চা মারা যাচ্ছে। আমার মনে হয় এই বাচ্চাগুলোকে তারা কি মানুষ বলে মনে করে নাকি করে না, এই কারণেই কি কেউ এটা নিয়ে কোনো ধরনের প্রতিবাদ, হ্যাঁ হচ্ছে, অনলাইনে অনেক প্রতিবাদ হচ্ছে, কিন্তু আপনারা দেখবেন যে এই যে রাস্তায় নেমে আসা যে কেন আমার এতগুলো বাচ্চা মারা যাবে, আমার দেশের এতগুলো বাচ্চা কেন মারা যাবে, এটাকে নিয়ে কিন্তু আপনারা অনেক বড় কোনো ধরনের রাস্তায় কোনো ধরনের মিটিং মিছিল কোনো সমাবেশ এখনো দেখতে পাবেন না, এখনো পাননি। কিন্তু ইউনুসের এই প্ল্যান করে শিশু হত্যার বিরুদ্ধে কেন এই পুতুল সরকার কথা বলছে না সেটা বলুন তো। ইউনুসের প্রতিহিংসা পরায়ণতার শিকার হয়ে এতগুলো শিশুর মৃত্যু হলো, অথচ সবাই চুপ। শিশু হত্যাকারী ইউনুস, আরো অনেক হত্যার পেছনের কারিগরও কিন্তু ইউনুস। তিনি কি পার পেয়ে যাবেন? পার পেয়ে যাওয়া কি উচিত? আপনাদের নীরবতা কি সেই জায়গাটাকেই প্রশস্ত করছে না? ইউনুসের কি বিচার হবে না?